আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের নতুন কমিটিতে দিলীপ রঞ্জন নন্দীকে সর্বসম্মতিক্রমে ফের সভাপতি মনোনীত করা হয়েছে। সচিব পদে মনোনীত হয়েছেন বিকাশ দাস। গত 6 জুলাই ক্লাব ভবনে অনুষ্ঠিত 10ম দ্বিবার্ষিক সভায় 2 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ক্লাব সভাপতি দিলীপ রঞ্জন নন্দী জানালেন, গত রোববার শিলচর টাউন ক্লাবের 10ম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আমাদের 10ম দ্বিবার্ষিক সভা আগে আমরা প্রতি বছরই আমরা সাধারণ সভার আহ্বান করি এবং সাধারণ সভার এক বছর মধ্যেই প্রতি বছরই হয় এবং দ্বিবার্ষিক সভা 2 বছর পর হয়। কর্মকর্তা নির্বাচন হয় 2 বছর পরে দ্বিবার্ষিক সাধারণ সভায়। কাজে একটা কমিটির বয়স বা কার্যকাল তাকে 2 বছর। সেই 2 বছর ধরেই আমরা গত রোববার 6 জুলাই আমরা টাউন ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত করেছি। সে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা টাউন ক্লাবে যে কর্মসমিতি নির্বাচন করা হয়েছে তার মধ্যে সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সহসভাপতি সুজন দত্ত এবং নন্দদুলাল রায়, সাধারণ সম্পাদক বিকাশ দাস, জয়েন্ট সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন সুশান্ত কুমার সেন, জয়েন্ট সেক্রেটারি স্পোর্টস শঙ্কর ভট্টাচার্য, ফুটবল সেক্রেটারি তপন দাস, ক্রিকেট সেক্রেটারি জয়দীপ কর, কালচারাল সেক্রেটারি পরিতোষ চক্রবর্তী, ইনডোর সেক্রেটারি মনোজ দাস, ভলিবল এবং অ্যাথলেটিক্স সেক্রেটারি হিরণময় দাস এবং আমাদের অডিটর প্রিয়াল বক্সিয়ান কোম্পানিকে নির্বাচিত করা হয় গত মিটিংয়ে। ক্লাবের নতুন যে কর্মসমিতি হয়েছে, এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে কিছুদিনের মধ্যেই এবং প্রত্যেকটি ব্রাঞ্চকে আমরা তাদের কমিটির মেম্বার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নাম আমাদের এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠানোর জন্য বলা হয়েছে। তারা 2-1 দিনের মধ্যেই সমস্ত কিছু জমা দেবে, তাদের প্রপোজাল মেম্বার্স অফ দি ডিফারেন্ট কমিটিস এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেটা এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করা হবে। তারপর আমরা পূর্ণাঙ্গ যখন হয়ে যাবে এক্সিকিউটিভ কমিটি, তখন আমরা বসে আগামী 2 বছরে কী কাজ করব না করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও সত্যি কথা বলতে কি, নতুন বা বিশেষ ধরনের কোনো কাজ হাতে নেওয়া সম্ভব না, কারণ সবচেয়ে বড় জিনিস ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য অনেক ইচ্ছা থাকলেও পারা যায় না, সম্ভব হয় না। কারণ এখন ফুটবল এবং ক্রিকেট 2টা মেজর খেলা চালানোর পর শিলচরের প্রতিটা ক্লাবের অবস্থা খুব সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের আরও 2টা স্পোর্টস আছে, অ্যানুয়াল স্পোর্টস যেটা বলা যায় সমগ্র কাছাড়ের মধ্যেই বা বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে বড় স্পোর্টস হয় সেটা, এবং মনসুন স্পোর্টস আমরা অগাস্টেই মাঝামাঝি অথবা শেষ দিকে আমরা মনসুন স্পোর্টস আয়োজন করব। এইসব পরিচালনা করার পর আর কোনো কাজ হাতে নেওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। যাই হোক, আমরা চেষ্টা করব কিছু না কিছু করার, আশা করি কিছুটা হবে, এই আশা রাখি সবাইকে। আচ্ছা, ইতিমধ্যে ক্লাব প্রায় 85 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তো সেক্ষেত্রে ক্লাব যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সেদিকটা কিছুটা অক্ষুণ্ণ রাখতে পেরেছে, বা যে লক্ষ্য ছিল সেই সুনামটা ধরে রাখতে পেরেছে। লক্ষ্য ছিল অনেক বড়, আমাদের জাতীয় জীবনেই বলুন লক্ষ্যটাকে অনেক বড়, কিন্তু কার্যে পরিণত করা খুবই কষ্টদায়ক। টাউন ক্লাবের ইতিহাস যদি আপনারা দেখেন, আমাদের একটা হিস্ট্রি বইও পাবলিশ করেছি আমরা
1940 থেকে 2020 পর্যন্ত সেই সেই হিস্ট্রি বুকে, ইতিহাস বইতে আপনারা টাউন ক্লাবের সমস্ত কিছু কার্যকলাপ পাবেন। এখন অবশ্য আমরা অনেকগুলো করতে পারিনি। এখন আমরা এই মূলত ফাইন্যান্সিয়াল স্ট্রিনজেন্সি এবং সত্যি কথা বলতে কি আগের মতো ডেডিকেটেড ওয়ার্কার বা ক্লাব মেম্বার পাওয়া দুঃসাধ্য ব্যাপার, কারণ সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে বা অন্যান্য কাজে কর্মে ব্যস্ত থাকে। আমরা যখন বয়স কম ছিল তখন ক্লাবের জন্য ঘৃণা করেছি, কতটুকু করেছি। আমাদের সঙ্গে অনেক খ্যাতনামা লোকরা ছিলেন, তারা সাহায্য করেছেন বিভিন্নভাবে। কাজে আগামীতে কতটুকু করতে পারবো সেটা জানি না, তবে কিছুটা তো নিশ্চয়ই করতে হবে। আমরা ইতিমধ্যে ক্লাবের যাতে কিছুটা আয় বাড়ানো যায় সেদিকে আমরা চেষ্টা করছি, কারণ যে কোনো কাজই হোক ফাইন্যান্সিয়াল পজিশনটা স্ট্রেংথেন না করতে পারলে কোনো বছর কোনো কাজ করা সম্ভব না। সেটার উপরে আমরা একটু আলোকপাত চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়, সবই ভগবানের ইচ্ছা। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মহিলা ক্রিকেট দল সম্প্রতি ডিফুতে অনুষ্ঠিত আন্তঃজেলা প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কোচ মৃণালকান্ত সিনহা বললেন, নমস্কার। হ্যাঁ, প্রথম হলো আমাদের যেটা হাইলাকান্দি জেলার যেটা আন্ডার 15 টিম যেটা হয়েছে, সেই দলে সেই রকম আমরা যেমন আগের থেকে তৈয়ারি বলতে কিছু ছিল না, কারণ এবারের হঠাৎ করে এসিএ যেমন ডেটটা দিয়ে দিয়েছে, সেই জন্য আমাদের দলটা মোটামুটি একটা তৈরি করে এসেছি, বেশিরভাগই খুব কম বয়সী। আমরা প্রথম ম্যাচেও শিলচরের সঙ্গে খেলেছি। শিলচরের দল যেটা তৈরি হয়েছে সেইটা তো সেই রকম মানে নতুন সবাই প্রায়, হ্যাঁ সবাই নতুন, সেই দলও সেই রকম অভিজ্ঞতা কম, কিন্তু তাদের বোলার ভালো ছিল। আমাদের একটু বোলিংটা খুব মানে ততটা ভালো হয়নি, সেই জন্য ওরা ওয়াইড রান বেশি পেয়েছে, এক্সট্রা পেয়েছে, সেই কারণে ওরা সেই ম্যাচে জিতে গিয়েছে। প্লাস আমাদের ব্যাটিংটা মোটামুটি অল্প খেলেছিল, কিন্তু শিলচর খুব ভালো রানে জিতেছে আর কি। তারপর আমরা কার্বি আংলঙের সঙ্গে খেলেছি, সেই খেলায়ও আমরা আমাদের ব্যাটিং সেরকম ক্লিক করেনি, আমরা মাত্র 20 রান বা এরকম আউট হয়ে গেছি। তারপর আমরা ওদের 1 উইকেট ফেলে দিয়েছিলাম। ফিল্ডিং ভালো হয়েছে, কিন্তু তবু ওরা মানে জিতেছে, 9 উইকেটে জিতেছে। গতকাল যেটা খেলা হয়েছে করিমগঞ্জের সঙ্গে, সেইটা তো আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, শুধু একটা ব্যাটসম্যান ছাড়া। সেইটাতে আমরা 37 রান করেছি, 38 রানের টার্গেট দিয়েছি, কিন্তু কালকে আমাদের বোলিংটা বা খুব ভালো হয়েছে। আমরা ওদের 4 উইকেট ফেলে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়াল ওদের 7 উইকেট 8 উইকেট যাওয়ার কথা। তুলনামূলক অন্য খেলার চেয়েও করিমগঞ্জের সঙ্গে খেলাটা মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, আর সব মিলিয়ে বলা যায় হাইলাকান্দির দল একেবারে নতুন থাকায় ততটা দক্ষতা প্রদর্শন করতে পারেনি। হ্যাঁ, কারণ এবার প্রাকৃতিক কিছুটা আমাদের শৈবাল সেনগুপ্ত স্যার এবং হাইলাকান্দির যারা কর্মকর্তারা আছে, পিনাকি স্যার এবং ছোটু স্যার, মোফজ্জল হোসেন, যারা পদাধিকারী আছে, ওনারা জোর দিয়েছিল যে এবার প্রশিক্ষণটা ভালো হবে, কিন্তু এই প্রকৃতির সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না, আবহাওয়া প্রতিকূল থাকায় আর কি। হ্যাঁ, সেই জন্য মানে
আমরা সেরকম প্রস্তুতিটা নিতে পারছি না। ইনডোরে একটু প্র্যাকটিস হয়েছে, মাঠে একটু আলমন আমাদের যে হাইলাকান্দি জেলার কোচ যে ওনার বিশেষ ভূমিকা আছে, উনি খুব ভালো চেষ্টা করেছেন। তার ফলটা আমি এইখানে কিছু না কিছু আমরা লাস্ট ম্যাচে পেয়েছি। আমারও অবদান ছিল, আমি নিজেও 2 জন মিলে প্রশিক্ষণ দিয়েছি। প্লাস আমাদের হাইলাকান্দি জেলার যেটা মহিলা কোচ, যেটা রেলওয়েতে চাকরি করেন, ওনারও সরফরাজ বেগম? না না না, নামটা হলো সুবর্ণা সিনহা। আচ্ছা আচ্ছা। এবং ম্যানেজার রঞ্জিতা সিনহারও বিশেষ ভূমিকা আছে। তো আগামী দিনে এই মহিলা দল ভালো খেলবে বলে এই আশা রাখি। আগামী দিনে নিশ্চয়ই প্রস্তুতি নেবে ভালোভাবে আর কি, হ্যাঁ, এই ধরনের প্রতিযোগিতার জন্য। তো এই টিমের মধ্যে বিশেষ করে কার কার খেলাটা উল্লেখযোগ্য? বিশেষ করে 1 নম্বরে হলো আমাদের দলের ক্যাপ্টেন সফরা বেগম লস্কর। উনার বোলিং খুব ভালো, ব্যাটিংটাও খুব ভালো। বোলিংয়ে মনে হয় উনি প্রত্যেক ম্যাচে, প্রথম ম্যাচে 3 উইকেট নিয়েছিল, পরের ম্যাচেও নিয়েছে 2 উইকেট, আর গতকালও 3 উইকেট নিয়েছে। এইরকম আর কি। আর খেলা শেষ হলো না? হাইলাকান্দি দলের আর কোনো খেলা রয়েছে? না, বর্তমানে খেলার শেষ হয়ে গেছে, কাল আমাদের শেষ হয়ে গেছিল। সঙ্গে কিছুটা পজিটিভ পয়েন্ট পেয়েছি, যেমন দলের মোটামুটি সবাই চেষ্টা করেছে। দীপিকা নাইডু এবং ওনার দিদি দীপা নাইডু এবং আচল সিনহা, আরো পিঙ্কি সিং, এগুলো মেয়ে পজিটিভ খেলেছে। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। তো হাইলাকান্দি ফিরে আসার পর এদের নির্ধারিত যে কোচিং ডিএসএ ময়দানে চলতে থাকবে সম্ভবত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সামার ভ্যাকেশনে আমাদের প্রশিক্ষণটা চলবে। হ্যাঁ, ডিএসএতে স্যার অলরেডি বলে দিয়েছে যে প্রশিক্ষণটা চালাবে বলে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় ফুটবল একাডেমি তৈরি করা হলে ক্রিকেটের পাশাপাশি ভারতবর্ষের ফুটবল আন্তর্জাতিক খেলায় সফল হতে পারবে বলে মন্তব্য করলেন শ্রীভূমি জেলার প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় অনুপ ভট্টাচার্য। জয়েন্ট বিপিসিএলে আমরা নিয়েছিলাম, তো ও দেখছিলাম ওর স্ট্রেচিং করা, পাস স্প্রেড করা অনেক বেশি, যেহেতু ও 13-14 বছরে টাটা স্পোর্টস একাডেমিতে গেছিলো, তখন টাটা স্পোর্টসটাও দেখো এখন অলমোস্ট ডিম করে চলছে ওইখানটাতে। আর গোয়াতেও কোনো কিছু আছে, কিন্তু ওদের কী হয়, ফুটবল উদ্দীপনাটা অত বেশি, ওইসব চার্চিল যাই হোক না কেন, মাঠে একটা এক্স প্লেয়ারকে দিয়ে কোচিং করাতে থাকে। কতটা সিস্টেমেটিক, কতটা প্রফেশনাল আছে, কতটা ফ্যাসিলিটিস আছে, এটা না দেখলে বোঝা যায় না। কিন্তু ওখান থেকে অনেক ছেলে, গোয়াতেও দেখবেন নতুন ছেলে বেরোচ্ছে এইখানটাতে, কেরালাতেও অনেক ছেলে বেরোচ্ছে। কিন্তু আমরা অঞ্চলে, মানে আমি ওয়েস্ট বেঙ্গলে কাউকেই দেখি না। আমাদের সঙ্গে যারা কলিগ, যারা সামনেগর টামনগর থাকতো, ওরা বলতো যে অনুপ লাস্ট, মানে ওই 6:25 ট্রেনে লাস্ট 3টা কম্পার্টমেন্টের পুরোটাই প্লেয়ার ছিল, পেছনে ছোট ব্যাগ নিয়ে সবাই আসছে। বলছে আজ যখন অফিসে আসি একটা ছেলে দেখি না পিছনে ব্যাগ নিয়ে ময়দানে নামছে। তো ওই জায়গাটাতে তো কি আমরা অনেকটাই পিছু হইনি। যদি কোয়ান্টিটি যদি না হয় তাহলে কোয়ালিটি কোথায় হবে? ওই জায়গাটাতে হয় না। এখন আস্তে আস্তে বলছে যে এই বন্ধুবান্ধব যেরকম আমরাও ডিস্ট্রিক্ট খেলতে যেতাম, ওদেরকে বলতো একটা খুব খারাপ কন্ডিশনে মাঠ ছিল, বলছে অনুপ তুই যেসব মাঠে খেলছিস এখন দেখলে, সোদপুর বলো বা সামনেগর মাঠ দেখলে চমকে যাবে, মনে হচ্ছে যে সবুজ কাদা, খেলার ছেলে নেই ওইখানটাতে। তার কারণটা কি? কারণটা হলো দেখুন, এখন মা বাবার মনে হয়েছে, মানে যেই হোক, একটা জিনিস হলো ধরো কর্পোরেট লেভেলে আগে যেরকম এক্স প্লেয়ার যারাই ছিল, সৌজি সেনগুপ্ত বলো, সুব্রত ভট্টাচার্য বলো, মানস ভট্টাচার্য, বিজয়, সবাই কিন্তু ব্যাংকে সব কিছুতে চাকরি করে। যে ঠিক আছে, আমার ছেলে যদি একটা বড় ক্লাবে খেলে তাও আমি একটা চাকরি পাবো, আমার খাবো, যত বছর হয়ে যাবে, একটি সব কিছুর একটা নিশ্চয়তা দরকার, যে এখানটাতে রয়ে গেছে। আর ফুটবল কী হয় দেখো, বডি ক্লাসের গেম, যে কোনো সময় ইনজুরি হতে হবে। ইনজুরি হয়ে গেলে তো অবভিয়াসলি তুমি আউট। তুমি যদি আউট হয়ে যাও তখন কী হবে? তো
তোমার ফ্যামিলি থাকবে বা তোমার মা বাবা থাকবে, তুমি তো ওইভাবে চলতে পারবে না। একটা জায়গাতে একটা নিশ্চয়তা, আজ যেরকম ক্রিকেটের বিরাট কোহলিকে কেউ বলবে না যে ভাই তুমি চাকরি করো, কারণ ও যা পয়সা রোজগার করছে ওখানটাতে ওর 3 পুরুষ বসে খেতে পারবে সবাই, যা মানে অ্যাটলিস্ট 2 বছরও যদি কেউ খেলে নেয় ওখানটাতে, তো ওখানটাতে নেই। কিন্তু ফুটবলারের কোথায় দায়িত্ব? বাইরের প্লেয়ারগুলোকে আমরা নিয়ে আসছি 35, 35, 40, 38 বছরের ছেলেগুলো, বয়স্ক ওরা এক সময় খেলেছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল কোথায় এগোচ্ছে ওদেরকে দেখে? আমরা তো ইন্ডিয়ান ফুটবলকে তো এগোচ্ছি না, আমরা বাইরে ভাড়া করা লোককে নিয়ে আসছি, আমরা এন্টারটেইন করছি, ক্লাব জিতেছে, আমরা লাফালাফি করছি ওখানটাতে, আর এরপরে চলে যাচ্ছি। কিন্তু আমাদের কি ভারতবর্ষের ফুটবল কোথাও এগিয়েছে? এখন দেখো সুনীল ছেত্রী, ওকে 40 বছর ওকে নিয়ে আসতে হয়েছে যে ভাই আয় এসে গোল করে চলে যায়। কেন আরও 5টা সুনীল ছেত্রী হলো না ওখানটাতে? কোথাও কোনো রকম কোনো কিছু নেই। এদের সঙ্গে খেলা, এত কোচিং, এত কিছু, কোনো সময় মনে হচ্ছে না যে লোকাল ছেলে লোকাল এখানটাতে তৈরি করব। তো একাডেমি না হলে মানে আইদার বোর্ডে আতুর ঘর, মানে প্লেয়ারদের আতুর ঘর যদি না হয় তাহলে কিন্তু ওইখান থেকে কেউ বেরোবে না। এবং এই আতুরঘরটা প্রত্যেক জেলা হয়, প্রত্যেক জেলাতে ওইটা ডিস্ট্রিক্টে সব কিছুতে হয়, একদম ছোটো লেভেল থেকে হওয়া। আমরা যেরকম দেখুন করিমগঞ্জ কলেজে খেলা, মাঠের মধ্যে খেলা, ওই জায়গাটাতে খেলতো, ওখান থেকে আমরা গভর্নমেন্ট স্কুলের মাঠে খেলা, ওখান থেকে আমাদের নগাঙ্গি আমাদের খেলা হয়েছে, ওখান থেকে গুয়াহাটি, স্টেজ বাই স্টেজ যে জায়গাতে হয় এখানটাতে নিয়ে গিয়ে আমরা অল ইন্ডিয়াতে খেলা গিয়েছি ওখানে। তো ওইটাই আমাদের হয়েছে যে একটা অ্যাটলিস্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনও একদম প্রপারলি, যারা ধরা সভাপতি থাকুন আর ফুটবল সেক্রেটারি থাকুন, অর সেক্রেটারি থাকুন, ফুটবল সেক্রেটারি থাকুন, একদম ওই সব লোক কম্পালসারি একটা ভাই সকালবেলা একটা ডিএসের তরফে একটা ক্যাম্প চলবে। এটা হলো এইজ ভিত্তিক হবে ওইখানে, আর সিলেকশন ভিত্তিতে হবে এখানটাতে। ঠিক আছে, ওখানটাতে যতটুকু হয়, এখন কী হয় আন্ডার 13, আন্ডার 15 অনেক এইজ ভিত্তিক, তোমাকে ওই 13 বছরে 19 বছরের ছেলের সঙ্গে খেলতে হবে না, ওই বয়সে যদি তুমি ট্যালেন্ট দেখাতে পারো পরবর্তীকালে তুমি যাও, তারপরে নেট গাও ওখান থেকে সুবিধা, আর পুরো ডিস্ট্রিক্ট থেকে যাও। আর এখন কি হয়, আসাম ফুটবলও যার হবে, যিনিও চিফ মিনিস্টার আছেন, উনিও স্পোর্টস লাভার মানুষ। আমার মনে হয় না খুব একটা, স্টেডিয়ামটা দেখো যে বীরপাড়া স্টেডিয়ামটা নতুন স্টেডিয়াম, দুর্দর্শ স্টেডিয়াম হয়েছে, গুয়াহাটিও আছে, স্টেডিয়ামের কোনো কেস নেই। ফুটবলকে করতে হবে, আর ওইটাই কিন্তু মানুষের একটা জিনিস হলো, আজ আমি যদি বাড়িতে বসে থাকি, আমি হাজার বাজে কাজে যাব, ছেলেরাই বাচ্চারা যেরকম কী করবো, মোবাইল কিছুই নেই এখানটাতে। ইভেন বিল গেটস ফেলসে যারাই বলছে, ওরাই বলছে সর্বনাশও হয় না, আমরাও ওইখানটাতে মোবাইল টাচ করি। ওইটা হইলে তোমার সময়টাকে শেষ করা, তোমার এনার্জি সব কিছুকে শেষ করা। এটা আমি মাঠে কেন দিচ্ছি না? আর যদি 2 ঘন্টা আমি করি ওখানটাতে, অ্যাটলিস্ট শরীর ভালবো। আর আমি দেখেছি ব্যক্তিগতভাবে হয়ে গেছি, আমি যখন অফিসার ছিলাম ওইখানটাতে রয়ে গেছি, আজ 32টা ছেলের মধ্যে 32টা অফিসার সবাই কিন্তু MBA ইঞ্জিনিয়ার ছিল, আমি একমাত্র গ্র্যাজুয়েট ছিলাম। আমি সমান তালে ওদের সঙ্গে কিন্তু আমি করে দিচ্ছি যে কোনো জায়গাতে আমার অফিসে, এখনও আমার অফিসে যা হয় এখানটাতে একটা নাম হয় অনুপ স্যারকে, এই বলবে না অনুপ স্যারকে বুঝি না, ওই রেপুটেশন কিন্তু ওই জিল থেকে তৈরি হয়েছে, যেটা আমি সকালবেলা এখান থেকে পড়ে হয়েছে, যে হার না মানার যে একটা মনোভাব ওখানে যে কোনো ক্ষেত্রেই হোক, আমার মনে ওইখানটাতে হবে, আমি হব। আর আমরা 200% অনেস্টভাবে ডেডিকেটেডলি আমরা ওই কাজটা করেছি। ওইটার মধ্যে সেটা যখন খেলাধুলা করছি তখনও 200% দিয়েছি, যখন কাজ করেছি তখনও 200%। মানে আজকে এই জিনিসটা দেখা যায়, আজ এই জিনিসটা এখন কিছু সব শর্টকাটে কোনো কিছু সাকসেস হয় না। আপনাদের সময় তো করিমগঞ্জ জেলা থেকে অনেক প্লেয়ার অনেক বেরিয়ে গেছে। যখন এই যে দেবাশিস রায় বলুন, অরূপ দাস বলুন, ওখানে একদম মানে ফুটবলে এখন অবধি মানে গুয়াহাটিতে মানে ক্যালকাটাতে নাম আছে। দেবাশিস রায় 3বার বেস্ট হাই স্কোরার হয়েছে, তো আমাদের করিমগঞ্জেরই ছেলে, নির্মল স্কুল এইখানটাতে রয়ে গেছে। তো ও যদি হয়, তার পরবর্তীকালেও আমরা যদি 3 দিন যাই, আরও তো 30 জন আসা উচিত এদেরকে দেখা। কোথায় যাচ্ছে? কোনো জায়গাতেই যাচ্ছে না। তো আশা করব যে কোনো সময় না কোনো লোক, ভালো লোক, আমিও যেরকম হয়েছি যে আমার জীবনেও দেখেছি যে কারুর সান্নিধ্যে হয়তো এসছিলাম, ভালো ভালো লোকের সঙ্গে, সেই জন্যই আমরা খেলাধুলা বলো বা চাকরির ক্ষেত্রে বলো একটা জায়গাতে পৌঁছেছি।
তো আমি চাইবো যে শ্রীভূমির ক্ষেত্রে ওই রকম লোক আসবে স্পোর্টসে যারা ওই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবে। না তো আমাদের এই পুরাতন করিমগঞ্জে তো এই আর্কেজন ট্রফিটা হতো, এই আর্কেজন ট্রফিটাও বন্ধ হয়ে গেল, সেটা থেকে তো ফুটবলের জনপ্রিয়তা জনপ্রিয় অ্যাকচুয়ালি কী হয় দেখুন, বাড়ির সামনে যদি আজ যেটা হয়ে গেছে আইপিএলে মানে কেউ দেখে কিনা যায় না, আমাদের যেহেতু জিও ডাইরেকশন, আমি সেদিন দেখেছিলাম মুম্বাই ইন্ডিয়ান আর কারের মধ্যে 54 কোটি লোক দেখছে, 50 crores উঠেছে। তো আলটিমেটলি স্পন্সরশিপ পয়সা তো 1 মিনিটে 1 টাকাও যদি হয় 54 কোটি টাকা প্রত্যেক মিনিটে হয়েছে বেরিয়ে আসবে এখান থেকে। তো লোক পয়সা দিচ্ছে কোথাও না। ফুটবলের ক্ষেত্রে আইএসএলও দেখো প্রচুর পরিমাণে লোক হয়েছে, অ্যাটলিস্ট 40,000 50,000 যুবভারতীয় ক্রীড়াঙ্গনে 40-50,000 লোক হয়েছে। মোহনবাগান ব্যাচ বিক্রি করছে, জার্সি বিক্রি করছে, পেট্রোল সব কিছু করছে, ইস্টবেঙ্গল করে দিয়েছে যেখানটাতে। ওই যে উন্মাদনা সেটা কেন আসবে না? সেটা তো আসা উচিত না ওইখানটাতে। আর ওটা কি হয় একদম পুরো রুট লেভেলে যদি শুরু হয়ে যায়, আর যদি অর্নামেন্ট একটা খুব ভালো টিম নিয়ে আসো, দুর্দর্শ ফুটবল খেলে, এরকম কি হবে যে একটা স্টেডিয়ামে একটাও লোক নেই? হবে না ওখানটাতে। এরা মিনাল ওরা বলছে অনুপ আমরা জায়গা দিতে পারি না, সামান্য একটা খেলা যদি হয় এখানটাতে। তো সেই সুযোগ আমাদেরকে আছে। প্রথম তো আমরা খেলাটা শুরু করি ওখানটাতে। তো ওই ডিসেম্বর মাস থেকে হবে বলে এখন মে মাস হয়ে গেছে। আমিও একটা দুটো টিমের সঙ্গে কথা বলছি, মিনালের সঙ্গে কথা হয়েছে, ওরা ফিক্স করে দিয়েছে। সেদিনও ছেলেটার সঙ্গে দেখা হয়েছে, বলছে না মিনালদা আমাকে ফোন করছিলেন, বললেন ইলেকশনের জন্য হয়তো মে মাসে আমার মনে হয় না হবে পরে। এখন এরপরে তো বৃষ্টি যেরকম হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেলে মাঠের কন্ডিশন ওখানটাতে জানি না, এই মাঠ কেন ঠিক করে না ওখানটাতে। এখন সবগুলো মাঠে ড্রেনেজ সিস্টেম যদি না থাকে, জল বৃষ্টি আমাদের এদিকে পড়বেই, এটা তো আটকাতে পারবেন না এখানটাতে। মাঠের কন্ডিশনে মনে হয় যে জল যেটা পড়লে ডান দিকে বা দিকের জন্য নেমে যায়, নেমে পাইপ লাইন দিয়ে তোমার আমাদের প্রচুর জায়গা আছে যেখান থেকে বেরিয়ে যাবে। ওইটা নাকি লাস্ট কবে দেখেছে সেটা নেই। কালকেও সুকান্তু পালের সঙ্গে দেখা, উনিও বলছেন ওনার বাড়ির পাশে ইঞ্জিনিয়ার বলছে যে একটা ড্রেন পেনে যেটা ওটাতে বেরিয়ে যে কোথায় যাবে সেটাই বলতে পারছে না। তো ওইভাবে যদি মাঠ একটা ঠিক মতো নেই, এখন তো তবুও ঠিক আছে। আমি এই বয়সেও এখন যাই 4:30 5:30 সময় গিয়ে 1 ঘন্টা হাঁটি, একটু এক্সারসাইজ করে আসি। মাঠ আমাদেরকে টানে, তখন ওইখানেই স্মৃতিটা হয়, ওইখানে ওই গোল করেছিলাম, ওইখানটাতে ওই গোল করেছিলাম। ওইগুলো একটা মানে স্মৃতি, যাই না আর কতদিন স্মৃতি দেখতে থাকবো আর বলবো। খুব খারাপ লাগে যে আমি কালকেও বলেছিলাম যে কেউ যদি টেস্ট খেলে ইন্ডিয়া টিমে, তো আমি আমার তরফ থেকে ডিএসএ যেটা বলবো সেটা দেবো ওইখানটাতে, যে খেলুক এখানে, যে কেউ একটা ওই লেভেলে এত ছেলেরা আসছে এইখানে প্র্যাকটিস করছে, ওইখানটাতে রয়ে গেছে। ওইটা একটা আমরা ধরুন যাই না, বাবুল পাত্রর নাম আপনারা হয়তো শুনেছেন ওইখানটাতে। আমার মনে হয় বাবুল পাত্র, আমার মনে হয় 8-এ যখন পড়তাম তখন আমাদেরকে একবার কোচিং দিয়ে তো ওই এপ্রিল মাসের গরম, মানে অর্ধেকটা বুটের অর্ধেকটা পা কাদার মধ্যে ঢুকে যায়। বাবুল পাত্র হইলো প্রথম লাইন করেই 10 পাক দিয়ে দাও, 10 পাক ওনার ওইখানটাতে রয়েছে। জানি না কতটুকু সাইন্টিফিক কোনো কিছু ছিল কি না। এমনও দেখেছি যে কর্নারে লোক বমি করে আবার লাইনে ঢুকছে, ওইরকম রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখেছিলাম আমাদের গতি কিন্তু অনেক বেড়ে গেছে, গতি, পায়ের স্টেমিনা অনেকটাই হয়ে গেছে। এখন আমি মাঠে যাই, ওই ছেলেগুলো দাঁড়িয়ে বল টাচ করে তারপরে খেলা হয়। শারীরিক যদি কোনো কিছু না করে কোথা থেকে শরীরটাকে তো তৈরি করতে হবে। তারপরে যে কোনো খেলা, সেটা ক্রিকেটেই হলো আর ফুটবলেই হলো, প্রথম কি শরীর তৈরি করবে দেবো, আর না হলে তো বলে আপনি পৌঁছতে পারবেন না। ক্রিকেটের আপনি দিতে পারবেন। আর ক্রিকেট এখন যেরকম হয়ে গেছে ওখানটাতে, যেসব ফিল্ডিং ক্যাচ ওরা ধরে ফিল্ডিং করে ওখানটাতে, বৈভব 14 বছরে কোন লেভেলে গিয়ে খেলছে এখানটাতে রয়ে গেছে। সে মানে ওইটা করতে গেলে তোমাকে ফিজিক্যাল ফিটনেস যারা, আমি তো বব বুডল্যান্ডে আমি বলছিলাম যে 1.5 ঘন্টা খালি পিটি করাতো, দৌড় আর পিটি, আমাদের কোনো ইনজুরির কোনো ব্যাপার ছিল না ওখানটাতে। কারণ মাসুল মানে তখন অনেক জোরে বল কিক মারতে পারতাম, মাসুল তৈরি করতো, পাওয়ারও করতো ওখানটাতে, নাহলে বলটা যাবে কোথা থেকে এইখানটাতে। তো আশা করবো যে সব কিছুই ভালো হোক, আর ওই রকম আমি যেরকম আমার মেন্টর বা কাউকে পেয়েছিলাম এইরকম শ্রীভূমি কাউকে পাবে, আর ওরা এগিয়ে নিয়ে যাবে ফুটবলকে।
শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।